তারপরে ওই ওদের মতো ইস্তেনা আমি সম্পূর্ণ বেকার। আরে বেকার হতে চালা আমাকে চালা। সত্যি তো এসব কথা শুনে আমার খুব খারাপ লাগলো ভাই। আমার কথায় কিছু তুমি মনে করো না, আমি তোমার সাথে একটু একই করছিলাম ঠাকুরপো। আমি কিছু আপনি তো আসলে ঠিক কথাই বলেছেন। কতদিন হলো আপনাদের আমি বাড়ি আছি, আমি তা নিজেও মনে করতে পারি। আচ্ছা বলছি, আমার বন্ধু বিবেকের খবর থাকে? ভাই তো কিছুদিন আগে মানে ভালো একটা চাকরি পেয়েছে, এটা আজকালের ভিতরে বাড়িতে ফিরবে। বিবেকের ভাগ্য সত্যি ভালো। বর্তমান যুগে চাকরি পাওয়া আর ভগবানকে পাওয়া একই ব্যাপার। তুমিও চেষ্টা করো না ঠাকুর, দেখবে তোমারও একটা চাকরি হয়ে যাবে। আর চাকরি হয়ে গেলে তুমিও তো সংসারে সমস্ত হাল করতে পারবে। আপনি যা বলেছেন বৌদি, তাহলে আমি তো সংসার থেকে বাঁচিয়ে নিতে পারবো। আর তা না হলে আমার তো সব শেষ হয়ে যাবে। দেখি ভগবান আমার দিকে মুখ তুলে যা ঠাকুরপো, বলতে আমার ভাই ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে। আরে ভাই তুমি হ্যালো, তুমি হরিদাসকে বলতে পারোনি কেন? ব্যস্ত হবেন না দাদা, আমি তো এইমাত্র এলাম। আচ্ছা দাদা, আমার বন্ধু ওই বিবেক কবে বাড়ি আসছে? কবে মানে? আগামীকাল। আমার ভাই আগামীকালই বাড়ি যাচ্ছে। এসো না, সবাই মিলে খুব আনন্দ করছে। দাদা তুমিও কালে এসো। হ্যাঁ, কতদিন সকলে নিয়ে একই সঙ্গে আমরা বসবাস করিনি, একসঙ্গে বসিনি। তুমি আসলে ভীষণ আনন্দ করো ভাই। দাদা বুঝলাম, কিন্তু আগামী কাল যাওয়ার একটা ইন্টারভিউ আছে। আমি কি করে আসবো? হ্যাঁ, ঠিক। মানে কিছুক্ষণ আগে তুমি তো আমাদের সব কথা বলেছিলে। আসলে আমি ভুলেই গেছি ঠাকুরপো, আমি সব ভুলেই গেছি। কি বললে? ইন্টারভিউ কোথায়? হ্যাঁ দাদা, ওই চৌধুরী রাইস মিলে ম্যানেজার চাকরি। তুমি এত লেখাপড়া শিখে সামান্য একটা রাইস মিলের চাকরি করছো? কি করবো বলুন? বিধাতা যে আমার কপালে লিখে দিয়েছে সেটা আমাকে মেনেই নিতে হবে। খুব ভালো কথা বলছো ভাই। সত্যি বিধাতা তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা যদি প্রমাণের নিচেও থাকে তা তোমার কাছে পৌঁছে যাবে। আর বিধাতা যদি তোমার ভাগ্যে কিছু নির্ধারিত না করে, তাহলে হাতের মুঠোয় থাকলেও সেটা যে তোমার হবে না ভাই, সেটা তুমি পাবে না। আশার এই সংসারে একটা আশা নিয়ে কি সবাই বাঁচতে চায়? তাই আমি হাত ছাড়িনি, দেখি শেষ পর্যন্ত কি হয়। ঠাকুরপো, ঠিক কথা বলেছো ভাই। হাল ছেড়ো না। হাল ছেড়ে দিচ্ছ মানে তুমি হেরে যাচ্ছ। জীবন মানে উত্থান পতন। আর এই উত্থান পতনের লড়াইতে যারা টিকে থাকে তারাই জয়ী হয় ভাই। তারাই সফল মানুষ। দেখো ভাই, আমি বলছি তোমার জয় একদিন হবেই হবে। আজ আপনাদের বাড়ি এসে আমার খুব ভালো লাগলো। ঠাকুরপো, হ্যাঁ, তাহলে আজ আমি আসি বৌদি। আমার বন্ধু বিবেককে বললেন আমি বাড়ি আসবো দেখা করতে। দাদা তাহলে আমি আসলাম। কাল তোমার ইন্টারভিউ, একটা খরচ আছে তো, তাই এই টাকাটা দাদার কাছ থেকে নিয়ে যা। কি এলো? নাও। সংকোচ করো না। না আমি তোমার দাদা। দাদার কাছ থেকে নিতে নাচটা দিচ্ছে। না, ধরো। তুমি কিছু বলবে? আমি মনে মনে ভাবতাম অন্ধের থেকে প্রতিবিম্ব কত দূরে যায়, বধিরের থেকে কার কত দূরে যায়, মানুষের থেকে মনুষ্যত্ব ততটাই দূরে চলে গেছে। ঠাকুরপো, কিন্তু আমার সেই ভাবনার ভুল বদলে
ঠাকুরপো, আপনাদের ব্যবহার দেখে আমার সেই ভাবনা আজ পাল্টে গেল বৌদি। হয়তো এটাই আমার ভাগ্য। না হয়ে যাস না, ভাগ্য বলে কিছু হয় এটা আমি মানি না। আমি তো তা বুঝলাম না বৌদি, বুঝলাম না বৌদি। পরিবার হ্যাঁ, বলুন বলুন দাদা। বৌদি, ওদিকের ধর্ম হলো আলো দেওয়া। কেউ আলোয় বসে রান্না করে, হ্যাঁ কেউ আবার বলির গান করে, হ্যাঁ, কেউ আবার গীতা পাঠ করে। একদম ঠিক কথা। কেউ আবার ঈশ্বরের নাম দিয়ে মুখ্য লাভের চেষ্টা করে, কেউ আবার ঈশ্বরের নাম দিয়ে অন্যায় অবিচার অন্যায় করার চেষ্টা করে। থেকে যা। আপনাদের বাড়িতে এসে আজ আপনাদের কথা শুনে, আপনাদের কথা সার মর্ম আজ আমার জলের মতো পরিষ্কার হয়ে গেল। পরিবার আমি জানি না সম্মান বড় না উচ্চতা বড়। ওই বিপদের দিনে যে মানুষগুলো পাশে দাঁড়ায় তারাই সবচেয়ে বড়। দাদা, থাক ভাই থাক, প্রণাম করতে হবে না ভাই, প্রণাম করতে হবে না। থাকবে কেন দাদা? আগামী তো আজকে এটা রুক্ত হতে বসেছে। এটুকু ছিল, এটুকু থাকতে দিন দাদা, থাকতে দিন। হরিদাস আমি জানি নতুন করে আমার কিছু হারাবার নেই। গাছ যেমন প্রতি বছর তার পাতাদের হারিয়ে দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের আশায়, ঠিক আমিও তেমনি দাঁড়িয়ে আছি আগামী দিনের আশায়। হরিদাস জানো, ঈশ্বর মানুষকে না অনেক ক্ষমতা দেয়, শুধু মানুষের মনটা বোঝার মতো কোনো ক্ষমতা দেয় না, কোনো ক্ষমতা দেয় না। কেউ যদি আমার খারাপ চায় তাহলে সেটা যে তার কর্মফল, কিন্তু আমি কোনোদিন কারো খারাপ চাইবো না গো, এটাই যে আমার ধর্ম। আমি তোমার কথার কোনো মাথা মুন্ডই খুঁজে পাচ্ছি না। দয়া করে পরিষ্কার করে বলবে, কারণ হিয়ালি কথাবার্তা আমার একদম ভালো লাগে না। না না, তেমন কিছু নয় তো, তেমন কিছু নয়। এই যে যেমন আমরা হরিদাসকে মন প্রাণ দিয়ে আপনজন মনে করে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওই হরিদাসের পেটের ভিতর কি জমা হয়ে আছে তা আমরা কেমন করে জানবো, কেমন করে বুঝবো? ও, এই কথা, এটা যে আমার মনে আসেনি আর নয় আলো। তবে আলো, বলছিলাম কি, মানুষকে তো বিশ্বাস করতেই হবে বলো। তা এটা অবশ্য ঠিক কথাই বলেছিল। শোনো, জীবন কখন সুন্দর হয় জানো? কারণ যখন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর মনটা সকলের ভালোভাবে চলে, ভালো হয়ে থাকে, তখনই যে মানুষের জীবন অতি সুন্দর সুখময় হয়ে গড়ে ওঠে, গড়ে ওঠে। আমার মনের কথা আমি বেশ ভালো করে বুঝতে পারছি আলো, কিন্তু আলো একটিবারের জন্য যাচাই করে নিতে দোষ কি বলো? ওগো, তুমি আমার একটা কথা মন দিয়ে শুনে রেখো। বিশ্বাসঘাতক কখনো আপন জনে হয় না গো, বিশ্বাসঘাতক কখনো দূরের মানুষ হয় না, বিশ্বাসঘাতক হয় নিজের ঘরের অতি আপন জনে, অতি বিশ্বাসিত বিশ্বাসঘাতক হয় গো। কারো
সুন্দর হবে কিন্তু ওদেরকে উচিত শিক্ষা দিয়ে যেত আর বুঝিয়ে যে আমাকে অপমান করা তার কত বড় শাস্তি হতে পারে।
এই কেমন যাতনা পাও হিসাব মেটাবে আমাদের কামনে সব আমাদের সেখান থেকে তোমরা তা না হলে আমাদের শ্মশানে চিতায় নিয়ে গেছে আমি যখন এসে গেছি তোমরা থেকে এলাকা নামাজ তাই আমার কথা হবে এখানে শেষ কথা কথা বলুন তাহলে তুই নিজের বিপদ তুই নিজে দিকে যাচ্ছি ভালো যাচ্ছে এখান থেকে চলে যা তা না হলে এই পিস্তলে বুঝে তোর মাথাটা ঠান্ডা করে দেবো না এখান থেকে চলে যাচ্ছি আবার দেখা হবে আজ থেকে শুরু হলো এলাকা দখল হলো না তোরা শুনতে না পারে তুই ভুল করলি তোরা জেনে জেনে কৃষি পান করলি মনে রাখিস এই প্রতিশোধের আগুনে আমি জ্বলবো আর প্রতিশোধ নেবো যদি না নিতে পারি তাহলে আমার নাম ও রাত্রি চৌধুরী নয় চলে যা। আসলে ওদের সাথে লড়াই করা এরপর যদি আলোচনা যে এখানে পাত্র চলছে তাহলে ওর শীতটাটা আমি জীবনের মতো ভেঙে যাবো বেঁচে থাকবে উঠে দাঁড়াতে পারবে না আপনাকে দেখতে তো মতো আমি নই আমি একজন সাধারণ মানুষ আমি আমার কর্তব্য মাত্র করে উঠেছি না দাদা আপনি সত্যি একটা উচিত হয়ে আমাদেরকে অসম্মানের হাত থেকে বাঁচাতে আপনার এই উপকার সব দিন মনে থাকবে জানো ভাই জানো সমাজটা আজ ভরে গেছে তাই তো সবাই আজ প্রতিবাদের কথা হারিয়ে ফেলেছে ওই সাজা দুনিয়াদার এই পয়সাতে আইন আদালত এসেছে দেখছো না কারো সাজার জন্য ওই বছর বছর নেই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম কিন্তু কে দাঁড়াবে এই জন্য তো আমি এখানে এসেছি ওদের আমি বুঝছে দেবো চোখ পাল্টাচ্ছে লাঠি যান দুনিয়াদার এই বিমানের মাথায় থেকে ওকে আমি সাহায্য করবো ফাঁসি না আমি উঠতে ভয় পাই না যাবো যুব সমাজ যাবো তোমরা আমরা ঘুমিয়ে দেখবা দেখছো না মা বোনরা লাঞ্ছিতা বেচারিতা বর্ষিতা অসহায় চলছে তাই তো মা বোনকে ওই চোখের জল মুছে দিতে বড় আন্দোলন করতে হবে তাই সত্যের মধ্যে আমাদের চিৎকার করে বলতে হবে ভাবনা করো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত হাতে ধরতে পারি তোমার ভয়ে আমরা প্রতিবাদ করতে পারি ভাবনা করো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে হাতে ধরতে পারি তোমার ভয়ে আমরা প্রতিবাদ করতে পারি আমরা এখন হারবো না তোমার বাড়ির কোনায় একটা ছাড়বো না আমরা এখন হারবো না তোমার বাড়ির কোনায় একটা ছাড়বো না মাটি করতে জানি তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি তুই একজন মানুষেরই ভগবান ঠিক বলেছ আচ্ছা জানা নেই শোনা নেই কিভাবে প্রতিবাদে সত্য হয়ে উঠেছে বলো তো আচ্ছা এসব কথা থাক এখন শুধু জানো তোমার দাদা আমার ভাইকে দেখতে পাঠিয়েছে কেন তুমি জানো তোমার সঙ্গে সামনের মাসে আমাদের বিয়ে দেবে বিয়ের কথা পাকা করবার জন্য তাই ভাই তোমার দাদার কাছে গেছে কোথায় হ্যাঁ আমি জানি আর জানি বলেই তো তোমাকে আমার দেখতে কি করছে এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও
বাঁচিয়ে রাখবো না। এই এলাকাটা হচ্ছে আমার, এখানে আমার কথাই হবে শেষ কথা। আপনার কথা শুনতে হবে। কেন কেন? আমি আর তোমাদের সঙ্গে হুমকি দেওয়া যায় কিন্তু বসে না কেন? এই! বলবি সোজা কথাই বল। জানিস তো আমি ওইসব হেয়ালি টেয়ালি একদম পছন্দ করি না। আমি বলছি দাদা, রবি ওদেরকে একদম সাহায্য করতে গেছিল, কিন্তু আরে কিন্তু কি যা বলে চলে বল। কিন্তু ঠিক সময় একটা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো। আর এত বড় সাহস আমার কাছে বাধা দেয়? আমি কংসরা চৌধুরী, এই এলাকাটা হচ্ছে আমার। আর এখানে আমার নামে বাঘে গরুকে এক হাতে জল খায়। আপনি যদি সব করা হন দাদা তাহলে বাড়ি বলতে এক ঘাটে জল খাবে না। কেন? তোর কাছে যে পিস্তল ছিল, ওই পিস্তলের কাছে ওরা যে হার মানতে বাধ্য হয়েছে দাদা। বুঝেছি বুঝেছি, ইপিনিকার পাখা বাজার মরিবার মরণের সময় হয়ে এসেছে। ওদের ওই পাখনাগুলোকে একটা একটা করে মোট মোট করে ভেঙে দেব। আপনার অপমানের বদলে কথা কিন্তু চাই আপনার অনুমতি। অনুমতি আমি দিলাম, তার সঙ্গে ওদের হাতে আমি অস্ত্র তুলে দেবো। আর সেই অস্ত্রের ফল দেখে এমন করে হোক ওকে আমার পায়ের কাছে নিয়ে এসে ফেলবি। তারপর ওর পিঠের চামড়া তুলে আমি জুতো বানাবো। ঠিক আছে স্যার, আমি উচিত শিক্ষা দেবো। আমিও ছাড়বো না দাদা, ওদেরকে আমি উচিত শিক্ষা দেবো। ঠান্ডা করবো, আরে আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, ভেতরে যা। ঠিক আছে স্যার। বিশ্রাম নে। আমি ওদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মাথা থেকে ঠান্ডা হচ্ছে না দাদা। তুই আমার উপর ভরসা রাখলে বল, আমি ওকে ছাড়বো না। ভরসা রাখি বলেই তো তোমার সব কথা আমি শুনি দাদা। সেই ছোট্টবেলা থেকে বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমি যে তোমার কাছে মানুষ, তাই মার বাবার কথা আমার মনে পড়ে না দাদা। আপনারে বোন, দাদা অতীতকে স্মরণ করে তুই শুধু মনকে কষ্ট দিচ্ছিস কেন? তুমি চিনে বলেই আজ আমি বড় হতে পেরেছি দাদা, মানুষের মতো মানুষ হতে পেরেছি। বলবো না রে, তুই যেমন একমাত্র আদরের ছোট্ট বোন, দাদা ওকে মানুষের মতো মানুষ করবো বলে তো আমি জীবনে বিয়েটা পর্যন্ত করলাম না। দাদা আরে ওই পরের ঘরের মেয়ে এসে যদি তোকে ঠিক মতো আদর যত্ন না করে, তোকে ভালো না বাসে, আরে সেই ভয়ে তো। না দাদা, এবার একটা ভালো মেয়েটাকে বিয়ে করে দেবো। এই বয়সে এই লোকে যেমন পাগল বলবে রে। কি এমন দোষ হয়েছে তোমার? তুমি বিয়ে করতে পারবে না? আমি আমি তোমার সমস্ত দেখছি দাদা, তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। আরে পাগলি না, তা হয় না। আগে একটা ভালো পাত্র দেখে ওর আমি একটা বিয়ে দিই, তারপর না হয় আমার নিজের কথা ভাববো। না দাদা না, আমি বিয়ে দেওয়া করবো না, আমি লাইফটাকে এভাবে এনজয় করে কাটিয়ে দিতে চাই। তা বললে কি আর হয় রে পাগলি? সংসার ধর্ম হচ্ছে সব চাইতে বড় ধর্ম। দাদা তাই তোকে তো বিয়ে করতেই হবে, আজ হোক বা কাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই দেখা যাবে, সময় আসুক খাবার দেখছি। আগে তোমার বিয়ে দিই, তারপর দেখা যাবে আমি বিয়ে করবো কিনা। আসছি দাদা, কথাটা যেন মনে থাকে। টাটা বাই আমাকে আমার বোন বিয়ে দিয়ে সংসারই করে করে তুলবে। বলে বোন, তুই এখনো জানিস না তোর দাদাই কংসরা চৌধুরী কি মান। বিয়ে
বিয়ে করে কি লাভ? আচ্ছা আপনারাই বলুন তো, যদি ওই বাজার থেকে খাঁটি গায়ের দুধ পাওয়া যায়, তাহলে শুধু শুধু আমি বাড়িতে পয়সা খরচ করে গায়ে পুষতে যাবো কেন? ওই বাজার থেকে খাঁটি গায়ের দুধটা কিনে খেতে আমি না ভীষণ পছন্দ করি। ওই পছন্দ করেই তো আমাকে ফাঁসিয়েছে। এরকম হালকা ভাবে কে আমাকে ফাঁসিয়েছে? কি জ্বালা! ওই আমার বউ শাড়ি পছন্দ করেছে, আর মাকে সে বুঝতেই তো পারছে। এই, তুই চুপ কর। খালি পক পক করে। আচ্ছা এই মালটাকে কোথায় থেকে আমদানি করবেন বলুন তো হারুন বাবু? কি জ্বালা! ওকে ভুল বুঝতে না স্যার, ওই অন ডিউটিতে থাকাকালীন ওর একটা অ্যাক্সিডেন্ট, ওই তারপর থেকে ওই এইরকমই। বুঝলাম। তা এখন বলুন কি প্রয়োজন এখানে এসেছে? কি জ্বালা! ওই রকির মুখে শুনলাম আপনার মনকে নাকি কে যেন অপমান করেছে। সে কল্যাণ দায়িত্বটা আপনাদের, আমার তো নয়। আপনি মাসে মাসে কারি কারি টাকা নিচ্ছেন, আগের বেলায় কিন্তু কিচ্ছু করে দেখাচ্ছেন না। কি জ্বালা! এইবার করব, তাতে যেই হোক না কেন পিঠে ছাল তুলে আপনার ওই পায়ের কাছে এনে দেব। ঠিক আছে, এবার বলুন কত দিতে হবে? টাকা দেবো, আর কিন্তু আমি 16 আনা উসুল করে দেব। কথাটা মনে রাখবে। কি জ্বালা! কাজ না করতে পারলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এই এই দিন আপনার মাস্টার। তাহলে আমি আসি স্যার। বাবু 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 চ চ চ চ। সব শালা হচ্ছে স্বার্থপর। স্বার্থ ছাড়া কোন শালা এক পায়ে ঢুকে না। একমাত্র এই কংসরাজ চৌধুরী ছাড়া। দেখুন না, ওই শীতের সময় রোদকে যারা পছন্দ করে, ঠিক তারা ওই গরমের সময় আবার রোদকে তিরস্কার করে। তাহলে বুঝতে পারছেন, মানুষের কাছে আপনার মূল্য ঠিক ততদিন, আপনাকে তাদের প্রয়োজন ঠিক যতদিন। আপনার আয়ুষ মিলে ম্যানেজারের পদে চাকরিটা আমাকে দিন। অনেক চিন্তা করে আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছি। দেখুন হরিদাস বাবু, এখনো কিন্তু অনেক সময় আছে। ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। আমি ভেবেই বলছি স্যার, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। বর্তমান ঢাকায় হলো মানুষের মেরুদণ্ড, শিক্ষা হলো মানুষের কারাদণ্ড, আর সত্য কথা বলা হলো মানুষের মৃত্যুদণ্ড। একদম ঠিক কথা বলেছি। তাহলে কি আমি ভাববো তুমি আমার এখানে ওই ম্যানেজারের চাকরিটা করছো? আপনি আমাকে করবেন না স্যার, আপনি আমার নাম ধরে ডাকবেন। হ্যাঁ স্যার, আপনার মেয়ে আমি কাজ করতে তুমি একটা কথা মন দিয়ে শুনে রাখো, তুমি কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তই নিয়েছো। আপনার প্রতিটি কথা আমি আজ ভেবে দেখেছি স্যার। তাই তো আপনার প্রস্তাবে আমি রাজি হয়েছি। আমি ভেবে দেখলাম ওই নেতা মন্ত্রীরা যদি কুকর্ম কাজ করতে পারে, তাহলে আমি তো একজন সাধারণ মানুষ, আবার সেখানে সেই কাজটা করতে হত্যা করতে এমন ছজন
7জন করে বান্ধবী, আর তাদের কোটি কোটি টাকা, তাদের এত টাকা যে বাড়িতে রাখার জায়গা পর্যন্ত নেই। হ্যাঁ, তো আপনার প্রস্তাবে আমি রাজি হয়েছি স্যার। এখন বলুন কিভাবে এগোনো যাবে। আমার প্রথম কাজ হচ্ছে, বলুন স্যার। আছে তো কানে কানে বলি, বলুন। ও শালা আমার টাকা ধারে মই দিয়েছে। আমি কেড়ে নেব স্যার। আর ওকে আমি এমন শিক্ষা দেব, ভবিষ্যতে আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস করে না। কিন্তু ও যে তোমার নিকট আত্মীয়, ও তোমার বন্ধু বান্ধবের মধ্যে পড়ে, এটা কি তোমার হাতটা চলবে উঠবে না? আপনার সাফাই যখন আমি একবার নাকে দেখিয়েছি, তখন ছলে বলে কৌশলে যেভাবে হোক আপনার প্রধান শত্রুকে পরাস্ত করাই হবে আমার মূল লক্ষ্য। দৌড়ে মদিনাতে গোকুলে বাড়িছে এই, কে তুই? এখানে কেন এসেছিস? যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। এখানে যাবো বলে তো আসতে পারো। তোমার তোমার পরিবার দেখবো বলে তো এসেছি। তুই দেখবি আমার পরিবার? আরে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। মনে রাখবে, অর্থ কোনদিন স্থান পরিবর্তন করে না। স্বভাব বদলালেও তোর ভাষণ শুনে তো আমার কানে ছাড়া পাড়া ধরে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, চোরের মাংস খেয়েও যদি সে কৃষ্ণ নামে মন যায়, সে নামে ধন্য। আর ভবিষ্যৎ করেও যদি সে কামিনী কাঞ্চনে মন যায়, সেটা হলো চোরান। ওইসব কথা তুই অন্য জায়গাতে গিয়ে শোনা। চোরান আসলে সহজের কাজে এই বাংলা, যাবি এখান থেকে? দিন করে খামারে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে, যে অর্থ নিয়ে বেইমানি করে আর বিশ্বাসের পড়ায় চুরি বসা, তাদের একদিন মৃত্যু হবে, মৃত্যু হবে। কে কার বিচার করবে রে পাগলা? একটা কথা তুই মন দিয়ে শুনে রাখ, কাক কিন্তু সবার মাংস খায়, ওই কাকের মাংস কেউ খায় না। তবে কাকেও একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুই যাবি? টাকা দিয়ে আমাকে এখান থেকে বের করে দিতে হবে। বাবু গো, ওই রকমের একটা ফুটপাতে ফেলে বিক্রি হচ্ছে, আর ওই সুন্দর সুন্দর শোরুমে জুতো বিক্রি হচ্ছে। তখন জানবে মানুষের আর ভালো কথার দরকার নেই, শুধু ওই জুতোর দরকার। জুতো তুই তুই আমাকে ইনসাল্ট করছিস? তোর এত বড় ক্ষমতা? আমার আমার ক্ষমতা নেই গো বাবু, ক্ষমতা হলো ওই ওই কম্বলওয়ালা। যখন দেখবে তখন আর ক্ষমা করবে না, উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে না। তোর ওই সব আছে বকবকানি শুনতে শুনতে আমার কানে কিন্তু ছালা পালা ধরে গেল। তুই যাবি? যাবি এখান থেকে?
না হলে ওকে কিন্তু আমি পুলিশে দেবো। পুলিশ দেখো না বাবু, আমি চলে যাচ্ছি, তবে আবার হবে দেখা। এই দেখা বেশি দেখা নয় তো। আগলা আকার ইঙ্গিতে তো ও অনেক কিছুই বলে গেল। আরে দূর দূর, ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, সব কথার কি কোনো মূল্য আছে? আরে সমাজে এইসব লোকের কোনো দাম নেই। নদীর সাথে জঞ্জাল তো ভেসে আসবে, তাই বলে সেই জঞ্জালের ভয়ে আমি সাঁতার কাটবো না, তাহলে তো আমাকে ডুবে মরতে হবে না। ওই জঞ্জালকে সরিয়ে আমি সাঁতার কাটতে কাটতে ওই নদীর কিনারাতে এসে উল্টো পায়ে উঠবো। কলেজে কতই না স্বাধীনতা দিবসে সেই উত্তোলন হচ্ছে পতাকা। তাই তো আমি যখন স্কুলে পড়তাম, তাই তো বন্ধু বান্ধবী মিলে আমরা কতই না ফুর্তি করে স্কুলটাকে আমরা একেবারে জমিয়ে রাখতাম। কি কাজল, তুই কি কিছু বলবি ভাই? না না, কেমন কিছু না, বলছিলাম। তাই ভাই বল, কি বলবি ভাই বল। জানিস তো ভাই, এই পৃথিবীর সব থেকে কঠিন ভাষা হলো আমাদের এই চোখের ভাষা। আর সেই ভাষাটাকে কেউ যদি বুঝতে পারে তাহলে তাকে লাগে ভালোবাসা। হঠাৎ করে তোর মুখে এই ধরনের ভাষা কেন দিদি? আমায় কি দেখে কিছু তুই বুঝতে পারছিস? আমাকে যে পরের ঘরে তোকে পাঠাতে হবে সেটা আমি ভালো করে বুঝতে পারছি রে বৌদিমা। সহজ কথা, আর এটাই তো আমাদের দুনিয়ার নিয়ম। মেয়ে হয়ে জন্মালে তাকে যে পরের ঘরে যেতেই হবে ভাই। তোর চোখে জল গেল না দিদি? ভাই আমাকে দেখে কিছু তুই বুঝতে পারছিস? আমি সব কাঁদবে না, তুই দেখ আমি তো চোখে জল ফেলিনি। তোর লুকোচুরি খেলা আমি যে সব বুঝতে পারিনি ভাই। আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোর যে ভীষণ কষ্ট হবে রে ভাই, কিন্তু কি করবো বল? আমি সব জানি, আর জানি বলে তো তোর আর বিবেকটা মেরে বসা ভাই কোনোদিন বাধার বাতিল হয়ে দাঁড়ায়নি। ভাই আমি জানি রে ভাই, তাই তো বিবেক তার মতো ছেলে এ জীবনে হয়তো আমি কখনোই পাবো না। তাই তো আমি কষ্টে পাথর দিয়ে তাকে যে আমি যাচাই করে নিয়েছি রে ভাই। তোর বিয়েটা হয়ে গেল ভাই আমার থেকে আর কে সুখী হতে পারে? আমি বলে দিদি আমার দিকে তাকিয়ে দিয়েছি, ও বুঝেছি আমাকে ছেড়ে যেতে তোর খুব কষ্ট হবে। সুকুমার আসার সময় হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ির কাজ করে সেরে ফেল। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তার সাথে যাচ্ছি ভাই, আমি এখন আসছি। দেখতে দেখতে আমার দিদি এবার শ্বশুর বাড়ি যেতে চলেছে। এই তো সেদিনের কথা, আমার বাবা মা দুজনে কত দুর্ঘটনায় মারা গেছে। আমি তখন অনেক ছোট, দিদি তো
আমি তোর কাছ থেকে তোর দিদিকে ভিক্ষা চাইতে এসেছি। ওইভাবে বলো, দিদিকে সবাই ভিক্ষা দিবি না? ওইভাবে বলছেন কেন দাদা? আমার ভাগ্য ভালো যে আমার দিদিকে আপনি ভাবি ছবি করতে যাচ্ছেন। এর থেকে কি সুখী হতে পারে বলুন? জানিস কাজল, ঈশ্বর যদি আমাদের এই সম্পর্ককে না বানাতো, মানুষ তাহলে বিশ্বাস করতে পারতো না যে কখনো অচেনা কেউ নিজের লোকের চেয়েও বেশি আপন হতে পারে। ঠিক বলতেন সুকুমার দা, আমরা এমন সম্পর্ক তৈরি করবো যেখানে সম্পর্ক কোনো এক্সপাইরি নেই। সেই জন্যই তো তোর সাথে সম্পর্ক করতে চাইছি রে কাজল। আমার ভয়টা কোথায় জানিস? ভয় কোথায়? এখন মানুষ ছেলে বড় দায় হয়ে পড়েছে, চেষ্টা বহুরূপীটা ধরে গেছে। যে যখন খুশি রং বদলাচ্ছে। আমার কোনো ভয় লাগে রে। কে পরিবর্তন হবে? একদম ঠিক কথা বলেছেন। নেতা নেত্রীদের দেখছেন না, আজ সকালে এক দলে রাতারাতি অন্যতম হয়ে গেছে। হ্যাঁ রে, মানুষ এখন আর মানুষ হয়ে গেছে। সব যেন গিরগিট, মুখ আর মুখোশ ছেলে বড় দায় হয়ে পড়েছে। শুনুন দাদা, মানুষের মতো কেন রাখলে মানুষ হওয়া যায় না? মানুষ হতে গেলে সবার আগে মানুষত্ব অর্জন করতে হয়। ভাই এনে চা নিয়ে এসেছি ভাই। আবার অসময়ের চা আনতে গেলে চায়ের আমার সময়ের সময় হয় নাকি দাদা? ঠিক বলুন। সর্ববাড়ি তোমার মঙ্গল করবে। ভাই ভাই আমি বলছিলাম কি তোদের কথাবার্তা হয়েছিল তোরা আয়, আমি ভেতরে যাচ্ছি। এই দিদি, শোন, চায়ের কাপগুলো নিয়ে যা। সত্যি কাজল, তোর দিদি না খুব ভালো, এটা মানতেই হবে। আচ্ছা যাক সে কথা, এখন কাজের কথায় আসি। বলছি আমার ভাইয়ের ছুটি না খুব কম, তারই মধ্যে এই বিয়ে বাড়ির কাজটা আমি সেরে ফেলতে চাই। তাতে তোর কি মত? আমার কোনো আপত্তি নেই, তবে বলছিলাম বল কি বলতে চাই? দেনা পাওনার ব্যাপারটা যদি কিছু থাকে। দেনা পাওনা এখানে হাসির পিয়ালো। আসবো না। যখন হাত পাতার মতো অবস্থায় ছিলাম তখন এই সুকুমার দত্ত কারো কাছে হাত পাতানি, আর আজ হাত পাতবো তুই পাগলি কি করে কাঁদো? আমি তো আপনাকে দেনা পাওনার কথা বলেছি, হাত পাতার কথা তো বলিনি। দেনা পাওনা নেওয়া আর হাত পাতা একই ব্যাপার হলো, বুঝলি? সুকুমার দা, আপনার কথা শুনে বড় ভালো লাগলো। কাজল, সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ, কিন্তু ঋণের কিস্তি শোধ করার মতো কঠিন। বাহ বাহ, ভারী সুন্দর কথা বললেন তো। তাই আমরা এমন সম্পর্ক তৈরি করবো যেখানে কোনো ঋণের প্রশ্নই আসতো না, তাই তো? ঠিক তাই। সুকুমার দা, এবার যে ভেতরে যেতে হবে। কেন কেন? ভেতরে